এই চতুর্থী তৎপুরুষ সমাসের সঙ্গে সম্প্রদান কারকের কিভাবে সম্পর্ক, আবার এই চতুর্থী তৎপুরুষ সমাসের সঙ্গে নিমিত্তার্থে চতুর্থী কিভাবে সম্পর্ক সেটাও দেখাবো। তার আগে আমরা একটু জানবো সম্প্রদান কারকটা কি। এদিকে বর্তমান বাংলা ব্যাকরণগুলোতে সম্প্রদান কারক রাখা হয় নাই। সম্প্রদান কারককে কর্মকারকের অন্তর্গত করা হয়েছে। কোন কারকের অন্তর্গত করা হয়েছে? কর্মকারকের। কিন্তু এখানে বোঝার জন্য, এই চতুর্থী তৎপুরুষ সমাস বোঝানোর জন্য তোমাকে সম্প্রদান কারক জানতেই হবে। এবং আমরা দেখাবো যে সম্প্রদান কারকের সঙ্গে কর্মকারকের একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ওকে, তাহলে একটু দেখি আগে সম্প্রদান কারকের কি বৈশিষ্ট্য। তো সম্প্রদান কারকের বৈশিষ্ট্য, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা অফেরতযোগ্য। এটা অফেরতযোগ্য। অফেরতযোগ্য বুঝো, তুমি যেটা দিয়ে দেবে সেটা আর ফেরত পাবে না। ওকে, আবার এটা নিঃশর্ত বুঝাবে। খেয়াল করো, নিঃশর্ত। নিঃশর্ত বুঝো, কোনো শর্ত বা কন্ডিশন থাকতে পারবে না। ওকে, তো স্বাভাবিকভাবে তুমি এখন লেকচার তুলছো আমার, তুমি বলতেছো যে স্যার আমার কলমের কালি শেষ। এখন আমি তোমাকে একটা কলম দিলাম, এটা কি, এই কলমটা নিয়ে কি তুমি বাসায় যাবে? কলমটা আবার তুমি আমাকে ফেরত দিবে না? কন্ডিশন আছে। আমার কথা কি বুঝতে পারছো? তো এই কারণে অফেরতযোগ্য, তুমি যেটা দিয়ে দেবে সেটার কখনোই ফেরত পাবে না। আর নিঃশর্ত মানে কোনো শর্ত কন্ডিশন থাকতে পারবে না। তো এই দুইটা হচ্ছে সম্প্রদান কারকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এখন আগে সম্প্রদান কারকের দুইটা উদাহরণ দিই, দেখি তো। ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও, এদিকে খেয়াল করো। আচ্ছা, ভিক্ষুককে যে ভিক্ষাটা দেব এটা কি অফেরতযোগ্য না? ভিক্ষুককে ভিক্ষা যে তুমি দেবে এটা তো অফেরতযোগ্য। ওই ভিক্ষাটা আর ফেরত পাবে? আমার কথা কি বুঝতে পারছো? তুমি যে 5টা টাকা 10টা টাকা দিলা ভিক্ষুককে, তুমি আর কখনো ফেরত পাবা? পরের দিন গিয়ে যদি বলো যে ভাই আমার এখন টিফিন খাওয়ার টাকা নেই, গতকালকে তোমাকে 10 টাকা দিয়েছিলাম, ওই 10 টাকা ফেরত দাও, ভিক্ষুক তোমাকে ফেরত দেবে? বরং তোমাকে ফইনি বলে চলে যাবে। বুঝতে কি হচ্ছে? তাহলে এখন দেখো, তো ভিক্ষুককে যে ভিক্ষা দেবে এটা অফেরতযোগ্য, এবং এখানে কোনো কন্ডিশন নাই। তুমি ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার পরে বলতে পারবা যে ভাই এই 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 10 টাকা দিলাম, তুমি 3 দিন পরে আমার 12 টাকা দিও, বা তুমি আমার এই ব্যাগটা নিয়ে বাসা পর্যন্ত দিয়ে আসো। কোনো কন্ডিশন দিতে পারবা? ভিক্ষুককে আমরা ভিক্ষা দিই কি একেবারে নিঃশর্তভাবে, কোনো কন্ডিশন নাই এবং অফেরতযোগ্য। তাহলে এখানে ভিক্ষুক এটা কি সম্প্রদান কারক? এখানে ভিক্ষুক কি বলতো? সম্প্রদান কারক। এখানে বুঝার আছে অনেক কিছু, আমি আগেই বলছি, মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে। এবার আসো তো, আমি এখন যদি বলি ডাক্তারকে ফি দাও। ডাক্তারকে ফি দাও। ফি মানে কি? সম্মানী। সম্মানী, অনারিয়াম। ওকে, আমরা ফি বলি, ফিস বলি, যেটাই বলি। তো ডাক্তারকে ফি দাও, বলো ডাক্তারকে ফি দেবে, এটাও তো অফেরতযোগ্য। ডাক্তারকে যে টাকাটা দিবা 1500 টাকা 1000 টাকা ভিজিট দাও না, ওটা তো অফেরতযোগ্য। নাকি তুমি 1 সপ্তাহ পরে গিয়ে বলবা যে কি আর ঔষধ দিলেন, আমি সুস্থ হই নাই, ওইটা ফেরত দেন? আছে এরকম কিছু পাবলিক আছে গার্তেরা, তবে এটা হওয়া উচিত না। তো এখন তুমি ডাক্তার তোমাকে ট্রিটমেন্ট দিয়েছে, তার বিনিময়ে ডাক্তারকে কি দিয়েছো? ফি দিয়েছো। এখন তুমি সুস্থ না সুস্থ হও, তুমি কি ওই ফি আর ফেরত পাবা না। কিন্তু এখানে কন্ডিশন আছে, দেখো তো, নিঃশর্ত। ডাক্তারকে যে ফি দিয়েছো এখানে কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো তো? ডাক্তার তোমাকে চিকিৎসা করছে, চিকিৎসা করার পরে তুমি টাকা দিয়েছো, চিকিৎসার বিনিময়ে টাকা, এখানে কন্ডিশন আছে না? কিন্তু ভিক্ষুকে যে ভিক্ষা দিয়েছো কোনো কন্ডিশন ছিল?
কোনো, তুমি ভিক্ষুককে ভিক্ষা দিতেও পারো, নাও দিতে পারো। ভিক্ষুক আমাদের কাছে হাত পাতে, যে সবাইকে ভিক্ষুককে ভিক্ষা দেয়? ভিক্ষুককে আমি ভিক্ষা দিতে বাধ্য না, আমি দিতেও পারি, নাও দিতে পারি। কিন্তু ডাক্তারকে ফি দিতে আমি বাধ্য। ফি ছাড়া তো ডাক্তার আমাকে দেখবেই না। আর এখনকার তো ডাক্তারদের কি, আগে ফি দিতে হয়, তারপরে টোকেন নিতে হয়, টোকেন নিয়ে চেম্বারের সামনে বসতে হবে, তারপরে নাম ধরে ডাকবে, এরপরে যাইতে হয়। আগেই ফি, তারপরে তারপরে চিকিৎসা, তাই না? এখন তো বড় বড় ডাক্তার এটাই করছে, এটাই তো। তাহলে দেখো তো এই দুইটা বাক্যের মধ্যে কোথায় পার্থক্য? এদিকে তাকাও। ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানেও অফারের যোগ্য আছে। ডাক্তারকে ফি দাও, এটা তো অফারের যোগ্য আছে। তুমি সুস্থ হও আর অসুস্থ হও, ডাক্তার তোমার ফি আর ফেরত দিবে? কোনোদিনই ফেরত দেবে না। দুইটাতেই অফারের যোগ্য, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। এখানে কন্ডিশন আছে, শর্ত আছে। আর ভিক্ষুকে যে ভিক্ষা দিয়েছ এটা নিঃশর্ত, এখানে কোনো কন্ডিশন নাই, শর্ত আছে না? ফি নেওয়ার বিনিময়ে ডাক্তার তোমাকে কি দিবে? চিকিৎসা দেবে। কিন্তু ভিক্ষুকের কোনো কন্ডিশন আছে? কোনো কন্ডিশন নেই। বুঝতে গিয়ে পারলা? এবার আসো, এখন ব্যাপারটা হলো এদিকে তাকাও। আমি এই সমাসে যাবো আরো পরে। খেয়াল করো, কি অথবা, তোমাদের যখন আমি কর্মকারক আলোচনা করেছিলাম একটু আগে, ওই যে কর্মকারকের সঙ্গে দ্বিতীয় তৎপুরুষের সম্পর্ক আছে, একটু আগে শিখিয়েছে না? কর্মকারকের সঙ্গে দ্বিতীয় তৎপুরুষ সমাসের যে সম্পর্ক আছে, দেখো তো ঘটনাটা পেজটা কিভাবে লাগে। কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক। একটু আগে লিখে দিয়েছিলাম, মনে আছে? কিন্তু তুমি কি জানো কাকে প্রশ্ন করলে, এই কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটা সম্প্রদান কারক হতে পারে। খুব সূক্ষ্মভাবে বুঝবে, কাকে প্রশ্ন করলে যে উত্তর পাবে ওটা সম্প্রদান কারক হইতে পারে। তুমি দুইটা বাক্য দেখো তো। আমি যদি এখন বলি কাকে ভিক্ষা দাও, ভিক্ষুককে। কাকে ফি দাও, ডাক্তারকে। দুইটা বাক্যেই তো কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এদিকে খেয়াল করো, এই দুইটা বাক্যেই তো কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কাকে ভিক্ষা দাও, ভিক্ষুককে। কাকে ডাকো, ডাক্তারকে। দুটোতেই তো কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কিন্তু এখানে ব্যাপার আছে, খেয়াল রাখো, যদি শর্ত না বুঝায়, মানে মানে সহজ কথা, যদি শর্ত থাকে, শর্ত যদি থাকে, শর্ত মানে কি? কন্ডিশন। শর্ত বা কন্ডিশন থাকলে ওটা কর্মকারক। আর সম্প্রদানকারক কখন হবে জানো? যদি নিঃশর্ত কোনো শর্ত বা কন্ডিশন না থাকে। বুঝতে কি পারলা? যদি শর্ত বুঝায়, এই যে ডাক্তারকে ফি দাও, এখানে শর্ত আছে, কন্ডিশন আছে, চিকিৎসার বিনিময়ে ফি নিতে হবে, তাহলে এখানে শর্ত বুঝালে এটা কর্মকারক। এই আর ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা নিঃশর্ত, আর নিঃশর্ত বুঝাইলে ওইটা কি? সম্প্রদান কারক। তো পণ্ডিতরা তোমাদের যে এখন ব্যাকরণ বই, সেখানে কি করছে? কর্ম সম্প্রদান কারকটাকে কোন কারকের অন্তর্গত করে দিয়েছে? কর্মকারকের। কিন্তু দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে না? ওরা কি মনে করছে জানো? দুইটাতেই তো কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কাকে ভিক্ষা দাও, ভিক্ষুককে। কাকে ডাকো, মানে কাকে ফি দাও, ডাক্তারকে। দুইটাতেই তো কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। ঠিক আছে, দুইটাতেই কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় এটা আমিও জানি, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে না? এখানে শর্ত আছে, এখানে শর্ত নাই। আমার কথা কি বুঝতে পারলে? ওকে, এবার আসো, বিভক্তির একটা ব্যাপার আছে, আগে বুঝো। এই যে দেখো, ভিক্ষুকের সঙ্গে একটা কে যুক্ত আছে, দেখেছো? আবার ডাক্তারের সঙ্গেও কি যুক্ত আছে? কে। ডাক্তারের সঙ্গে কি যুক্ত আছে? কে। তুমি কি জানো? এখানে একটু লিখে রাখো, আমি বারবার বলছি, এটা অনেক ভালো করে শিখবে। কে রে, এটা দুইটা বিভক্তির মধ্যে কমন আছে, একটা দ্বিতীয় বিভক্তির মধ্যে কমন আছে। আচ্ছা, আমি এটা এইখান থেকে লিখে দিই, কারণ তাহলে আমার একটু সুবিধা হবে লিখতে। এই যে আমি 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 এটা এখান থেকে লিখে দিই, তাহলে একটু বেশি জায়গা পাবো। কে রে, এটা দুইটা বিভক্তির মধ্যে কমন আছে, একটা দ্বিতীয় বিভক্তি আর একটা চতুর্থী বিভক্তি।
ব্যাকরণের অনেক জটিল সমস্যাটার আমি সমাধান করে দিচ্ছি এখানে। কে রে দুইটা বিভক্তির মধ্যে, তোমাদের এর আগে যে আমি পড়িয়েছিলাম দ্বিতীয় তৎপুরুষের সঙ্গে কর্মকারক, ওখানে দেখছিলে কে রে যুক্ত করেছিলাম। কিন্তু মনে রাখবে এই কে রে দুইটা বাক্যের মধ্যে, এই কে রে দুইটা বিভক্তির মধ্যে কমন আছে, একটা দ্বিতীয় একটা চতুর্থী। এখন প্রশ্ন হচ্ছে চতুর্থী কোন জায়গায় হবে জানো? শুধু সম্প্রদান কারকে লিখো, শুধু শুধু সম্প্রদান কারকে, শুধু সম্প্রদান কারকে কে রে চতুর্থী হবে। আর দ্বিতীয় কোন জায়গায় হবে জানো? সম্প্রদান ছাড়া, সম্প্রদান কারক ছাড়া অন্য কারকে, সম্প্রদান কারক ছাড়া অন্য কারকে কে রে দ্বিতীয় হবে। আমি আবার বলি, শুধু সম্প্রদান কারকে কে রে চতুর্থী হবে, আর সম্প্রদান কারক ছাড়া অন্য কারকে কে রে কি হবে? দ্বিতীয়। বিভক্তিটা আসলে কি এটাও তো জানতে হবে। দেখো বিভক্তি, এটা লিখো, একসঙ্গে অনেক কিছু শিখবে। বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে, বাক্যে ব্যবহারের উপযোগী করে। একটু লিখে নাও। তাহলে কি বলেছি? বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে। এই যে দেখো তো, খেয়াল করো, আমি যদি এখানে কে যুক্ত না করতাম, খেয়াল করো তো, এদিকে তাকাও, আমি যদি এখানে কে যুক্ত না করতাম বাক্য হয় না। দেখো, ভিক্ষুক ভিক্ষা দাও, কিছু হয়? হয়? ভিক্ষুক ভিক্ষা দাও মানে ভিক্ষুক ভিক্ষা দাও। কিন্তু আমি যখন একটা কে যুক্ত করে দেব তখন দেখো বুঝিয়েছে যে ভিক্ষুককে ভিক্ষা দাও। তাহলে কে হচ্ছে বিভক্তি। বিভক্তি একটা শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে। আবার দেখো এখানে যদি আমি কে যুক্ত না করতাম কি হইতো? ডাক্তার ফি দাও, শুনতে ভালো লাগে না, কিন্তু যখন আমি কে যুক্ত করছি ডাক্তারকে ফি দাও, তখন এই ডাক্তার শব্দটা বাক্যে ব্যবহারের উপযোগী হয়েছে। তাহলে কে হচ্ছে বিভক্তি, এই কে বিভক্তি, এই কে বিভক্তি। আমরা এখানে চাইলে রে ব্যবহার করতে পারি, ভিক্ষুককে ভিক্ষা দাও, ডাক্তারকে ফি দাও, পারি তো? এখন আসো, এই তাহলে বলো তো, শুধু সম্প্রদান কারকে কে রে চতুর্থী বিভক্তি হবে, লিখে দিয়েছি। আর সম্প্রদান কারক ছাড়া অন্য কারকে কি হবে? দ্বিতীয় বিভক্তি। আর সম্প্রদান কারক কোন জায়গায় হবে বলছি? সম্প্রদান কারকে নিঃশর্ত থাকতে হবে। ওকে ওকে, সম্প্রদান কারকে কোনো শর্ত থাকতে পারবে না, কিন্তু কর্মকারক বা অন্যান্য কারকে কি থাকতে হবে? শর্ত, শর্ত থাকতে হবে। আমার কথা কি, যেটা আমি একটু আগে বুঝিয়েছি। এখন আসো তো, বলো তো, ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কে কোন বিভক্তি? দ্বিতীয় না চতুর্থী? এটা এখানে কে হবে? চতুর্থী বিভক্তি, কারণ এটা সম্প্রদান কারক। আর ডাক্তারকে ফি দাও, এখানে কে কোন বিভক্তি? দ্বিতীয়, কারণ সম্প্রদান ছাড়া, সম্প্রদান ছাড়া আর যত কারক আছে এটা কি কর্মকারক না? তাহলে সম্প্রদান কারক ছাড়া যত কারক আছে সব জায়গায় কে হবে? কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। এই একটা ক্লাসে আমি কত কিছু সমাধান দেব যেটা তুমি কল্পনা করতে পারবে না। কোথায় কে চতুর্থী হবে, কোথায় কে দ্বিতীয় হবে, আবার সম্প্রদানের কর্মের মধ্যে কোথায় পার্থক্য, আবার কর্মকারককে যে সম্প্রদান কারকের অন্তর্গত করছে এটাও তো ঠিক না, কারণ দুইটার মধ্যে তো পার্থক্য আছে। সম্প্রদান কারকে কোনো শর্ত থাকতে পারবে না, কিন্তু কর্মকারকে কি থাকতে হবে? শর্ত থাকতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? এখন দেখো,
এখন অনেকে যুক্তি দেয় কি জানো, তোমরা তো অনেক মেধাবী, অনেকে যুক্তি দেয়, এদিকে দেখো, করিম, ধরো করিম রহিমকে কলম দিল, ওকে, এই করিম রহিমকে কলম দিল, কাকে কলম দিল? রহিমকে। এখানে কি কোনো শর্ত নিঃশর্ত উল্লেখ আছে? কোনো উল্লেখ নাই। হ্যাঁ, এখন তো একটা এদিকে এই যে ফারদিন, রহিম করিমকে কলম দিল, এখানে শর্ত নিঃশর্ত কোনো বৈশিষ্ট্য আছে? এটা হতে পারে একটা ক্লাসে কলম নাই, করে রহিমের কলম ছিল না, করিম কলমটা ধার দিয়েছে, হতে পারে না একটা ক্লাসের জন্য? তাহলে এখানে নিঃশর্তও নাই, শর্তও নাই। যদি এরকম থাকে সে জায়গায় আমরা কোন কারক বলে দেব বলতো? কর্মকারক। এই জায়গায় কি বলে দেব? কর্মকারক। কি বলে দেব? কর্মকারক। কারণ এখানে তো কোনোটা উল্লেখ নাই। সে কি চিরতরে কলমটা দিয়ে দিল, না একটা ক্লাসের জন্য ধার দিল? উল্লেখ আছে? নাই। এখন আমি যদি বলি, দেখি এটা যদি পারো তাহলে বুঝবো। মালিক শ্রমিককে বেতন দিল, এইটা পারলে আমার আজকের শেখানো সার্থকতা। মালিক শ্রমিককে বেতন দিল, শ্রমিকের নিচে দাও, বলো এই এটা কর্মকারক না সম্প্রদান কারক? বুঝা করে বলবা। আবার আবার বলি, মালিক শ্রমিককে বেতন দিল, শ্রমিকের নিচে দাগ, সম্প্রদান না কর্ম? তুমি কি বলছো? আর তুমি কি বলছো? এটা কর্ম হবে। ভেরি গুড। কি নাম যেন? সাদ। আর তোমার নামটা যেন? হ্যাঁ, ভেরি গুড। ভুল করার মধ্যে তো শেখা যায়। আচ্ছা, ওকে, বলো তো, মালিক শ্রমিককে বেতন দিল, কেন এটা কর্মকারক হবে? সাদ, বুঝাও, এটা কেন কর্মকারক হবে? কারণ ভেরি গুড, কাজের বিনিময়ে বেতন, এখানে কন্ডিশন আছে। মালিক শ্রমিককে এমনিতে বেতন দেবে? কন্ডিশন আছে না? শ্রমিককে আগে বেতন দিতে হবে, শ্রমিককে আগে শ্রম দিতে হবে, আর শ্রমের বিনিময়ে কি দিতে হবে? বেতন। একজন মালিক এমনিতেই বেতন দিবে না, আবার একজন শ্রমিক এমনিতেই শ্রম দিবে না, শ্রমের বিনিময়ে বেতন, এখানে কন্ডিশন আছে। আর যদি শর্ত, মানে শর্ত থাকে, কন্ডিশন থাকে, তাহলে ওটা কোন কারক হয়ে যায়? কর্মকারক। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা দেখি তো, বলো এদিকে, ক্ষুধার্তকে খাবার দাও, ক্ষুধার্ত কর্ম না কর্মকারক না সম্প্রদান কারক? সম্প্রদান। কারণ এখানে ক্ষুধার্তকে খাবার দাও, কোনো শর্ত নাই, তুমি খাবার দিতেও পারো নাও দিতে পারো, নিঃশর্ত। আর ক্ষুধার্তকে যদি খাবার দাও, কোনো শর্ত দিয়ে দিবা যে ভাই তোমাকে খাবার দেবো, এটা পরে যখন পরে 1 মাস পরে আমার আবার খাবার খাওয়াই দিও, এখানে কোনো শর্ত নাই, এটা নিঃশর্ত, তুমি খাবার দিতেও পারো নাও দিতে পারো। আর ক্ষুধার্তকে তো খাবার দেওয়া উচিত, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া উচিত, এখানে তো কোনো শর্ত থাকা উচিত না। তাহলে এখানে নিঃশর্ত। আর নিঃশর্ত যদি বুঝায় তাহলে ওটা কি হয়ে যাবে? সম্প্রদান। আসলেই এদিকে পণ্ডিতরা কর্মকারকটাকে, সম্প্রদান কারকটাকে কর্মকারকের অন্তর্গত করছে কেন জানো? ওই যে কাকে, কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। দেখো, কাকে খাবার দাও? ক্ষুধার্তকে। কাকে বেতন দাও? শ্রমিককে। দুটোতেই তো কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এই জন্য সম্প্রদানকে কি করে দিয়েছে? কর্মকারকের অন্তর্গত। কিন্তু সম্প্রদান আর কর্মের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আছে না? শর্ত আর নিঃশর্তের ব্যাপার আছে। এবার আমি সমাসে আসবো। দেখছো, আগে মাইন্ড সেট আপ করিয়েছি, আগে সম্প্রদান বুঝাইলাম, কর্মকারক বুঝালাম, এরপর আবার দ্বিতীয় চতুর্থী বিভক্তি বুঝিয়েছি, বুঝিয়েছি। এবার সমাস দেখো কতটা সহজ হয়ে যায়। এখন আমি দেখাবো চতুর্থী তৎপুরুষের সঙ্গে, এই যে চতুর্থী তৎপুরুষের সমাসের সঙ্গে কিভাবে সম্প্রদান কারকের সম্পর্ক থাকে, এটা দেখাবো। এখন খেয়াল করো, প্রথমত লিখে নাও,
এখানে কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, এখানে কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, কিন্তু আমি এই ক্লাসে আবার এটাও দেখিয়েছি কাকে প্রশ্ন করলে কিন্তু কর্মকারকও পাওয়া যায় না, সেটাও দেখিয়েছি। আচ্ছা, নতুন ভাবে গুরু ভক্তি বলো, এদিকে এখানে সম্প্রদানের বৈশিষ্ট্য আছে কিনা? গুরুকে যে ভক্তি করবে কোনো শর্ত দিয়ে, যে স্যার আপনার আমি ভর্তি করাবো যদি স্যার নম্বরটা একটু বাড়াই দেন, স্যার আপনাকে সালাম দেব যদি স্যার, আছে না কত, তোমাদের তোমার চাওয়া পাওয়ার অভাব নাই। আচ্ছা দেখো, গুরুকে ভক্তি করবা কোনো কন্ডিশন দিয়ে, কোনো শর্ত দিয়ে? নিঃশর্ত। এখন তুমি গুরুকে ভক্তি করতেও পারো, নাও করতে পারো, গুরুকে সালাম দিতেও পারো, নাও পারো, কিন্তু গুরুকে তুমি ভক্তি করবা এটা কি? নিঃশর্ত ভাবে, কোনো কন্ডিশন দিয়ে ভক্তি করতে পারবা না। তাহলে এখানে নিঃশর্ত বৈশিষ্ট্য বুঝায়, আর নিঃশর্ত বুঝাইলে ওটা সম্প্রদান, আর সম্প্রদানের বৈশিষ্ট্য থাকলে ওটা কোন সমাস? চতুর্থী। দেখো তো, মাতৃ শ্রদ্ধা, মাতৃ মানে কি? মাতা। মাতৃ মানে কি? মাতা। আচ্ছা, মাকে যে শ্রদ্ধা করবা কোনো কন্ডিশন দিয়ে, যে মা তোমাকে আমি শ্রদ্ধা করবো যদি একটা আইফোন কিনা দাও, কোনো কন্ডিশন দিয়া? যে মা তোমাকে আমি শ্রদ্ধা করবো যদি একটা বাইক দিয়ে দাও। আরো আরো তো আবদার আছে, যদি মা তুমি একটু মাইনা নাও মা, তাহলে তোমার আমি শ্রদ্ধা করবো। কাকে মানবা এটা আমি জানি না, আছে না এরকম কোনো কন্ডিশন দিতে পারবা? তাহলে তো মায়ের জুতাও আছে। আচ্ছা যাক, মা সবসময় ভালোবাসে। আচ্ছা দেখো, তোমরা মাকে ব্ল্যাকমেল করো, নানাভাবে ব্ল্যাকমেল করো, এটা উচিত না। এদিকে দেখো তো, গুরুকে ভক্তি করবো নিঃশর্ত ভাবে, মাকে শ্রদ্ধা করব কি? নিঃশর্ত ভাবে। আর নিঃশর্ত বুঝালে ওটা সম্প্রদান, আর সম্প্রদান মানে কি? চতুর্থী তৎপুরুষ। আর এখানেও দেখো কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, কাকে শ্রদ্ধা? মাতাকে। এখন ব্যাস বাক্য করার সময় কি করবো জানো? একটা কে যুক্ত করে দিই। ওই যে দেখাইছিলাম সম্প্রদান কারকে কে রে, সম্প্রদান কারকে কে রে কোন বিভক্তি? চতুর্থী বিভক্তি শিখিয়েছিলাম না? এই যে চতুর্থী, সম্প্রদান কারকে কে রে চতুর্থী বিভক্তি, এটা আমি শিখিয়েছি একটু আগে। তোমরা ভাবতে পারো স্যার এত আমাদেরকে এত গবেষক বানাই দিলেন কেন? কারণ আছে। এবার তাহলে আমি এটা কে যুক্ত করে দিই, গুরুকে ভক্তি, আর এটার ব্যাস বাক্য হচ্ছে মাতৃ অথবা মাতাকে শ্রদ্ধা। লিখেছ? এখন দেখাবো চতুর্থী তৎপুরুষ সমাসের সঙ্গে, খেয়াল করো, চতুর্থী তৎপুরুষ সমাসের সঙ্গে নিমিত্তার্থে চতুর্থীর কোথায় সম্পর্ক? যথাযথ লিখে না, নিমিত্তার্থে চতুর্থীর কোথায় সম্পর্ক? চতুর্থী তৎপুরুষ, একটু আগে দেখাইলাম কি চতুর্থী তৎপুরুষ সমাসের সঙ্গে সম্প্রদান কারকের সম্পর্ক। এখন দেখাবো চতুর্থী তৎপুরুষ সমাসের সঙ্গে নিমিত্তার্থে চতুর্থীর কি সম্পর্ক। তাহলে আগে একটু জানি নিমিত্তার্থে কথার অর্থ কি। দেখো, নিমিত্তার্থে শব্দের অর্থ হচ্ছে নিমিত্ত অর্থে যা। এখন নিমিত্ত শব্দের অর্থ কি? নিমিত্ত শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য বা জন্য। নিমিত্ত শব্দের অর্থ কি? উদ্দেশ্য বা জন্য। এখন একটু খেয়াল করো, তাহলে উদ্দেশ্য বা জন্য বুঝালে, এদিকে উদ্দেশ্য বা জন্য বুঝালে ওটা কি হয় বলো? নিমিত্তার্থে চতুর্থী। ওটা কি হয়? নিমিত্তার্থে চতুর্থী, উদ্দেশ্য বা জন্য বুঝালে। এবার তো দেখো, রান্নাঘর, দেখো তো ঘরটা কিসের জন্য? রান্নার জন্য। ঘরটা কিসের উদ্দেশ্যে? রান্নার উদ্দেশ্যে। তাহলে এখানে কি উদ্দেশ্য বা জন্য বুঝায় না? আর উদ্দেশ্য বা জন্য বুঝালে ওটা নিমিত্তার্থে, আর নিমিত্তার্থের বৈশিষ্ট্য বুঝালে ওটা চতুর্থী তৎপুরুষ। এই যে চতুর্থী তৎপুরুষ, দেখো তো, বসত বাড়ি, বাড়িটা কিসের উদ্দেশ্যে? বসতের উদ্দেশ্যে। বাড়িটা কিসের জন্য? বসতের জন্য। বালিকা বিদ্যালয়, বিদ্যালয়টা কাদের জন্য?
বালিকাদের জন্য। বিদ্যালয়টা কাদের উদ্দেশ্যে? বালিকাদের উদ্দেশ্যে। তাহলে উদ্দেশ্য বা জন্য বুঝালে ওটা নিমিত্তার্থে, আর নিমিত্তার্থে মানে ওটা চতুর্থী তৎপুরুষ। আর ব্যাস বাক্য করার সময় কি করবো জানো? এই দুইটা শব্দের মধ্যে উদ্দেশ্য বা জন্য বসাই দাও। দেখো, রান্নার জন্যে বা রান্নার উদ্দেশ্যে এটা বসিয়ে দাও ঘর, উদ্দেশ্য জন্যটা বসিয়ে দিলে হয়। বসতের জন্য বাড়ি। বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্যে বা বালিকাদের উদ্দেশ্যে বিদ্যালয়। আসলে কি জানো, চতুর্থী তৎপুরুষ সমাস এটা একটু লিখো, লাস্ট কথাটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে। চতুর্থী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্য করার সময়, চতুর্থী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্য করার সময় প্রথম শব্দের পরে চতুর্থী বিভক্তি কে রে জন্যে নিমিত্তে উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে, এই কথাটা লিখো। চতুর্থী তৎপুরুষ সমাসে ব্যাস বাক্য করার সময় প্রথম শব্দের পরে চতুর্থী বিভক্তি কে রে জন্য নিমিত্ত উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। যেমন তোমরা জানো দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক, আবার চতুর্থী বিভক্তিও আছে কে রে জন্য নিমিত্ত উদ্দেশ্যে। তো জন্য নিমিত্তে উদ্দেশ্যে তিনটার ইংরেজি ফর, একই অর্থ, ফর। আর আমি একটা সমাধান দিয়েছিলাম, এই কে রে এটা কিন্তু দ্বিতীয় বিভক্তির মধ্যেও আছে, আছে না? একটু আগে বুঝিয়েছে না? কে রে দ্বিতীয় বিভক্তি কখন? যদি কর্মকারক মানে সম্প্রদানের বৈশিষ্ট্য না বুঝায়। সম্প্রদানের বৈশিষ্ট্য না বুঝালে কে রে দ্বিতীয়, আর সম্প্রদানের বৈশিষ্ট্য বুঝালে কে রে কি? চতুর্থী। আর জন্য নিমিত্তে উদ্দেশ্যে সেটা হলো নিমিত্তার্থে চতুর্থী যদি বুঝায়, তাহলে ওইখানে আমরা ব্যাস বাক্য করার সময় আমরা প্রথম শব্দের পরে জন্য উদ্দেশ্যে ব্যবহার করব। কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারলে? অনেক জটিল বিষয় ছিল আজকের এই ক্লাসটাতে। তুমি দেখো তো কতগুলো ছিল। চতুর্থী তৎপুরুষ সমাস ছিল, সম্প্রদান কারক ছিল, সম্প্রদান কারক ভার্সেস কর্মকারক, তারপর আবার কোন জায়গায় কে রে দ্বিতীয়া, কোন জায়গায় কে রে চতুর্থী। অর্থাৎ এই ক্লাসটাতে ব্যাকরণের অনেক জটিল বিষয় নিয়ে আলোচনা করেছি। কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পেরেছ? ওকে।